আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব, কারণ আগের দিন আমি স্টিরিও কেমিস্ট্রি তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা ভালো করে পড়বে, কিন্তু স্টিরিও কেমিস্ট্রির প্রতিটা লেকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটা মিস করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি পড়াবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন রিয়াকশনস। ঠিক আছে, লেকচার নাম্বার 1। তা আমি এই চ্যাপ্টারে যেটুকু পার্ট আছে সেখানে সিলেবাসে দেওয়া আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মধ্যে আছে SN1 রিয়াকশান, SN2 রিয়াকশানস আছে, আর এলিমিনেশন রিয়াকশানের মধ্যে কিছু অল্প অল্প ডিসকাশন করা আছে। ঠিক আছে, আমি আজকের খুবই একটা অলরেডি আমরা দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন জানার আগে আমাকে আগে বুঝতে হবে সাবস্টিটিউশন রিয়াকশান কাকে বলে। সাবস্টিটিউশন যাকে বাংলায় আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, কাকে বলবো সাবস্টিটিউশন রিয়াকশনস? ধরো আমার কাছে কোনো একটা কম্পাউন্ড আছে, এটা একটা কম্পাউন্ড, ওকে, আর এখানে এটা একটা গ্রুপ ওয়াই দেওয়া আছে। তো যদি আমি এই কম্পাউন্ডের সঙ্গে এক্সের বিক্রিয়া ঘটাই, তাতে কি দেখা যায় যে এক্সটার সাথে কম্পাউন্ডটা লেগে গেল আর ওয়াইটা বেরিয়ে গেল, মানে এই যে কম্পাউন্ডের সাথে এক্সের একটা বন্ধন বা বন্ড তৈরি হয়ে গেল আর ওয়াইটা কিন্তু ছেড়ে বেরিয়ে গেল। এই মানে তার মানে যে বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে যে বন্ডগুলো থাকে, তাহলে একটা এলিমেন্ট অথবা একটা মূলক বা গ্রুপ বেরিয়ে যাচ্ছে আর একটা গ্রুপ ঢুকে যাচ্ছে, মানে একটা গ্রুপ দ্বারা আরেকটা গ্রুপ রিপ্লেস হচ্ছে বা প্রতিস্থাপিত হচ্ছে। তাকে আমরা বলবো কি প্রতিস্থাপন বিক্রিয়া অথবা সাবস্টিটিউশন বিক্রিয়া। ঠিক আছে, এবার দেখো সাবস্টিটিউশন বিক্রিয়া যেটা আছে তার কিন্তু মেকানিজম, তার মানে আমি কি বলতে চাইলাম যে যখন কোনো একটা গ্রুপ দ্বারা বা কোনো একটা এলিমেন্ট দ্বারা আর একটা এলিমেন্ট বা গ্রুপ রিপ্লেস হয়ে যায় বা প্রতিস্থাপিত হয়ে যায় মলিকুল থেকে, এবং তার ফলে মলিকুলটার বাকি পোর্শনটার মধ্যে কোনো রকম চেঞ্জ হয় না, বাকি পোর্শনটা পুরো ঠিক থাকে, আনচেঞ্জ থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো প্রতিস্থাপন বিক্রিয়াকে যদি আমি তার যদি মেকানিজম দেখতে পাই, মানে কি মেকানিজম মানে কি বলতে চাইছি, মানে কীভাবে রিয়াকশানটা হচ্ছে যদি সেটাকে আমরা স্টাডি করি, তাহলে এটা কিন্তু দুরকম ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো কি, তাকে আমরা ধ্রুবীয় অথবা আয়নিক বিক্রিয়া, আয়নিক রিয়াকশন বা আয়নিক সাবস্টিটিউশন রিয়াকশন, অথবা আরেকটাকে বলতে পারি ফ্রি র্যাডিক্যাল অথবা মুক্তমূলক, যেটাকে বলি ফ্রি র্যাডিক্যাল বা নিউট্রাল ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন। ঠিক আছে, প্রধানত এই দুটো ভাগে আমি ভাগ করলাম। মানে একটা হতে পারে, তার মানে আয়নিক বিক্রিয়া যেটা হয় সেখানে কিন্তু রিয়াকশনের মধ্যে বিভিন্ন আয়ন তৈরি হয়, কখনো প্লাস চার্জ তৈরি হয়, কখনো মাইনাস চার্জ তৈরি হয়। ঠিক আছে, আর ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক যেখানে আছে সেখানে কিন্তু কোনো রকম আয়ন তৈরি হয় না বিক্রিয়ার মধ্যে। আর এই ফ্রি র্যাডিক্যাল রিয়াকশনে কিন্তু আমাদের একটু আয়নিক সলভেন্ট মানে ধ্রুবীয় দ্রাবক ইউজ করতে হবে যাতে রিয়াকশানটা ভালো হয়। আর ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো আমাদের বাধ্যবাধকতা নেই, আমরা অধ্রুবীয় সল্ট বা আনপোলার সলভেন্ট যদি আমরা ইউজ করি তাহলে রিয়াকশানটা দেখা গেছে ভালো হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আয়নিক যে রিয়াকশানটা বিক্রিয়া তাকে, তাহলে আমি ফ্রি র্যাডিক্যালটা নিয়ে এখন কিছু বললাম না, আমি চলে যাচ্ছি আয়নিক বিক্রিয়াতে। আয়নিক বিক্রিয়া আবার দেখো যদি আমরা বলি মেকানিজমের উপর ডিপেন্ড করে, তাহলে তার যে মেকানিজম সেটা যদি আমরা দেখি তাকে আমরা বলতে পারি কি, একটাকে বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ওকে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে বলবো ইলেকট্রোফিলিক। একটাকে বললাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটাকে বললাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর একটা বললাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটাকে বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক এই কথাটা আমি মানে কেন বলছি, মানেটা কি, মানে দেখো তার আগে মানেটা বোঝার আগে আমাকে বুঝতে হবে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল কাকে বলে। সাধারণত আমরা জানি, আমাদের ফার্স্ট চ্যাপ্টারেই আমরা পড়িয়েছিলাম, নিউক্লিওফাইল হচ্ছে সেই সমস্ত গ্রুপগুলো, ওকে, যাদের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রন আছে, সেটা মাইনাস চার্জ আকারে থাকতে পারে অথবা শুধু লোন পেয়ার হিসেবে থাকতে পারে, মানে যাদের কাছে এক্সেস ধরো ইলেকট্রন আছে, ওকে, মানে বা ঋণাত্মক আধান আছে, তাদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল বলবো। ওকে, তাহলে যে সমস্ত গ্রুপের মধ্যে বা এলিমেন্টের মধ্যে এক্সট্রা মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, মানে অব্যবহারযোগ্য ইলেকট্রন আছে, তাকে আমরা বলবো নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল কাকে বলবো?
যে সমস্ত গ্রুপের মধ্যে বা এলিমেন্টের মধ্যে কোনো এক্সট্রা মানে ধরো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে বা অভাব আছে, ইলেকট্রনের একটা অভাব বা ঘাটতি আছে, ওকে, তাকে আমরা বলবো ইলেকট্রোফাইল। মানে তাহলে নিউক্লিওফাইল কী চায়? নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভার, ফাইল মানে অ্যাট্রাকশন, মানে যারা নিউক্লিয়াসকে, মানে নিউক্লিয়াস মানে কি, পজিটিভ সেন্টার, প্রোটন আছে, তাহলে যারা নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে বলো নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট কেন করবে? নিশ্চয়ই এর কাছে ইলেকট্রন থাকতে হবে, নিউক্লিয়াস তো পজিটিভ সেন্টার, তাকে অ্যাট্রাক্ট করছে মানে কি, তাহলে এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকতে হবে, ওকে। আর এটা কি ইলেকট্রোফাইল, মানে যে ইলেকট্রনকে প্রেফার করে বা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তাহলে ইলেকট্রনকে যদি অ্যাট্রাক্ট করতে চায় তাহলে এর মধ্যে নিশ্চয়ই ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে, ওকে। সেই ঘাটতিটা অনেক সময় নিউট্রালভাবেও হতে পারে, পজিটিভভাবেও হতে পারে, ঘাটতি থাকতে হবে, মানে এক্সট্রা একটা জায়গা থাকতে হবে ইলেকট্রনটাকে নেওয়ার জন্য। অনেক সময় ডি অরবিটাল থাকে ভ্যাকেন্ট, এফ অরবিটাল থাকতে পারে, সেই সবগুলো আমরা পরে বা ডিটেলসে আমাদের পরে জানা যাবে, এখন দরকার নেই সেটা। তাহলে নিউক্লিওফাইল আমরা জানলাম কাকে বলে। তাহলে নিউক্লিওফিলিক রিয়াকশান বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কাকে বলবো? তাহলে যে, এবার দেখো আমি রিয়াকশানটা চলে আসি, যে বিক্রিয়াতে বা যে সাবস্টিটিউশন রিয়াকশানে এই যে আমি রিয়াক্ট্যান্টটা ইউজ করলাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক নেচারের হয়, মানে যদি এক্সট্রা যদি নিউক্লিওফিলিক নেচারের হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলবো কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অথবা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মানে যে এক্স দ্বারা এই ওয়াইটা রিপ্লেস হয়ে গেল, সেই এক্সের যদি নেচার নিউক্লিওফিলিক টাইপের হয়, মানে এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকে, তবেই বিক্রিয়াটাকে আমি বলবো কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর যদি এই এক্সের চরিত্র বা নেচারটা ইলেকট্রোফিলিক হয়, মানে এর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, ওকে, যদি ইলেকট্রনের ঘাটতি থাকে তবেই তাকে আমরা কি বলবো, ইলেকট্রোফিলিক রিয়াকশন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওকে। তার মানে দেখো নিউক্লিওফিলিক আর বা ইলেকট্রোফিলিক এগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। দেখবে আমাদের ওই চ্যাপ্টার 1-এ, যেটা আমাদের ওই ফান্ডামেন্টাল কেমিস্ট্রিতে আমরা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করেছি, ওকে। সেগুলো একটু পারলে তোমরা আবার একটু দেখে নিতে পারো, দেখবে ওখানে সব লেখা আছে পরপর। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক বিক্রিয়া। এবার দেখো এই যে ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক বিক্রিয়ার সাথে সাথে এই যে নিউক্লিওফিলিক ধরো রিয়াকশানটা করছে, তার কিন্তু আবার মেকানিজম আছে। মানে কি, মানে এই ধরো এই যে এক্সটা ওয়াইয়ের সাথে বা এক্সটা এই যে এখানে অ্যাটাক করলো বলে ওয়াইটা বেরিয়ে গেল, তার কিন্তু বিভিন্ন রকম সিস্টেম আছে, মানে বিভিন্নভাবে রিয়াকশানটাও মানে স্টাডি করে দেখা গেছে বিভিন্নভাবে বা বিভিন্ন অ্যাপ্রোচে রিয়াকশানটা হয়, ঠিক আছে। তাহলে তার সম্বন্ধে এবার আমাদের আলোচনা করতে হবে, বুঝতে পারলে। এবার কীভাবে রিয়াকশন মেকানিজম হয় বা রিয়াকশন মেকানিজমের উপর ডিপেন্ড করে এই রিয়াকশনটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটাকে আমরা আবার বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে চাইছি, যেটা আমাদের সিলেবাসে আছে, SN1 SN2, ওকে। তাহলে আমরা কিন্তু ইলেকট্রোফিলিকটাকে আমি বেশি পড়াবো না, কারণ সিলেবাসে এটার কোনো মেনশন করা নেই। তোমাদের যে সিলেবাসে, ওকে, প্রোগ্রাম যে সিলেবাসে যেটা আছে বা তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি, ওকে, এখানে দেখতে পাচ্ছি বা যে SN1 আর SN2 এই দুটো ভাগে ভাগ করা যায়। SN1 এর ফুল ফর্ম কি আর SN2 এর ফুল ফর্ম কি? সাবস্টিটিউশন, এস এর মানে হচ্ছে সাবস্টিটিউশন, এন এর মানে হচ্ছে নিউক্লিওফিলিক, আর ও এক লেখা আছে এর মানে হচ্ছে ইউনিমলিকুলার, অথবা হ্যাঁ ইউনিমলিকুলারই বলবো আমি, ওকে। সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার, ওকে। আর এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার আর সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এবার দেখো, এবার আমি এই পার্ট থেকে একটু বেরিয়ে আসবো, আর একটু বেসিক জায়গাতে চলে যাব। ধরো আমার কাছে দুটো কম্পোনেন্ট আছে A+B, সেটা রিয়াকশান করে C তৈরি করছে। আর ধরো এই রিয়াকশানটাকে আমি ব্যালেন্স করতে চাইছি কিভাবে, একে ধরো ছোটো এ দিলাম আর বিকে ধরো ছোটো বি দিলাম। আচ্ছা, আমি ভালো করে লিখছি আরেকবার। ধরো এ বি, সেখান থেকে সি। দেখো এই ছোটো বি আর ছোটো সি কী বলো, একে বলবো আমরা কি, স্টয়চিওমেট্রিক এর নাম্বার, ওকে, বা কোএফিসিয়েন্ট অফ স্টয়চিওমেট্রি বলতে পারি। মানে কি, ধরো আমি জল যখন আমরা বানাই, জলের রিয়াকশান ধরো তাহলে কী লিখি, 2H2+O2 2H2O। এখানে দেখো এই যে 2 আর এখানে আছে 1, এখানে 2, এটা কি বলবো, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলতে পারি আমি,
ওকে, মানে রিয়াকশানটাকে ব্যালেন্স করার জন্য যে নাম্বারগুলো দিতে হয়। তাহলে এখানে কিন্তু এ বি সি কিন্তু সেই কোএফিসিয়েন্ট স্টয়কিওমেট্রিক। ওকে, এবার দেখো আমাদের যখন আমরা দেখা গেছে এই যে রিয়াকশান যখন এটা হচ্ছে, সেই রিয়াকশানের একটা রেটকে আমাদের বের করতে হয়। মানে রিয়াকশানটা রেট মানে কি, রেট মানে রিয়াকশানটা একটা টাইমের ইউনিট টাইমে কতটা বা কত মোল বিক্রিয়া করছে, সেটাকে রিয়াকশান রেট বলা হয়। ওকে, সব কিছুতে একটা রেট আছে। ধরো আমি যদি বলি আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, তাহলে আমি ওখানে কিন্তু ওটাকে বাই ভেলোসিটি অ্যাপ্লাই করব, মানে কত টাইমে কতটা যাচ্ছি। ওকে, সেটাই তার হচ্ছে একটা প্যারামিটার। তেমনি যখন একটা রিয়াকশান ধরো হচ্ছে, সেই রিয়াকশানটা যখন হওয়ার যে তার যে স্পিড বা রেট, সেটা কিন্তু কীভাবে বলা যায় যে ইউনিট টাইমে কত মোল বিক্রিয়া করলো, সেটা হচ্ছে তার রিয়াকশান রেট। এই রিয়াকশান রেটটাকে লেখা যায় কীভাবে বলো তো? এই রিয়াকশান রেটটাকে আমি লিখতে পারি, এটা কিন্তু রিয়াকশান রেটের যে এক্সপ্রেশনটা আমি লিখতে চাইছি, এটা কিন্তু পুরোটাই একটা মানে এক্সপেরিমেন্ট থেকে পাওয়া একটা তথ্য। এটা কিন্তু কোনোভাবে আমি আন্দাজে লিখতে পারি না। ধরো আমি পেলাম কি, ধরো এখানে একটা কে দিলাম, ওকে, আর এখানে দিলাম এ, আর এর পাওয়ার দিলাম ছোট এ, বির পাওয়ার দিলাম ছোট বি। ধরো রিয়াকশানটা আমার এই ফর্মে আছে, বুঝতে পারলে? যদি রিয়াকশানটা এই ফর্মে থাকে, বা এটাকে আমি ছোটো এ ছোটো না দিই, এটাকে আলফা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে গুলিয়ে যাবে আলফা বিটা। এটা হচ্ছে আলফা বিটা। তাহলে এ আর বির সাথে আলফা বিটার মিল থাকতে পারে, নাও পারে, সেটাই আমি বলতে চাইছি। ওকে, এবার দেখো এটাকে বলে এই কে, এটাকে আমি কিন্তু রেট এক্সপ্রেশন বলবো, এই কেটাকে বলবো রেট কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবার এ আর বি হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট এ অ্যান্ড রিয়াক্ট্যান্ট বি। আর টু দি পাওয়ার যে পাওয়ার দেখো, যে আলফা আর বিটা যেটা আছে, এই যে আলফা বিটা যে পাওয়ারটা আছে আমি লিখেছি, সেটা এই পাওয়ারটা কিন্তু কি, যে এই কনসেন্ট্রেশনের যে একটা ফ্যাক্টর পাওয়ার। ওকে, এই কনসেন্ট্রেশনটা কীভাবে ভ্যারি করছে বা রিয়াকশনটার উপরে, মানে এটাকে আমরা বলতে পারি যে ঘাত বলতে পারি, এই পাওয়ারটাকে বাংলায় অনেক সময় ঘাতও বলা হয়। ওকে, এবার দেখো যদি আমি বলি অর্ডার বলে একটা টার্ম আছে আমাদের, রিয়াকশান অর্ডার বলি আমরা, রিয়াকশান অর্ডার। ওকে, এই রিয়াকশান অর্ডার অথবা একে ক্রমও বলা হয়, ক্রম। ওকে, রিয়াকশান ক্রম বা অর্ডার কাকে বলবো? কোনো একটা রিয়াকশানের যে রেট ইকুয়েশনটা আমরা লিখেছি, সেখানে যে কনসেন্ট্রেশন টার্মগুলোর যে পাওয়ার আছে, তাদের যোগফলকেই আমরা বলবো রিয়াকশান অর্ডার। তার মানে রিয়াকশান ক্রম বা অর্ডার কত হবে এই রিয়াকশানের ক্ষেত্রে? আলফা প্লাস বিটা। বুঝতে পারলে? তার মানে কোনো একটা বিক্রিয়ার যদি আমরা রিয়াকশান ইকুয়েশনকে দেখি, এটা হচ্ছে রেট ল অথবা রিয়াকশান বা সমীকরণ, ঠিক আছে, তবে তার এই রিয়াকশান ইকুয়েশনের মধ্যে কনসেন্ট্রেশন টার্মগুলোর মাথায় যে পাওয়ারটা আছে অথবা যে ঘাতটা আসে, তার সমষ্টি বা যোগফলকে বলবো ওই রিয়াকশানের অর্ডার। ঠিক আছে, তার মানে এই যে এই এ থেকে বির সাথে যুক্ত হয়ে যে সি তৈরি হলো, যদি আমাদের বলতে হয় যে এই রিয়াকশানের অর্ডার কি, তাহলে আমি কি করব, এই যে রিয়াকশানের আগে রেটটা বের করব, বের করার পর সেই যে কনসেন্ট্রেশনগুলোর যে পাওয়ার দেওয়া আছে আলফা প্লাস বিটা যদি করি, তবে আমি তার অর্ডারটা পেয়ে যাব। ধরো এখানে এই এ বির সাথে সাথে আরও কোনো কম্পোনেন্ট আছে, ডি আছে, প্লাস ডি, তাহলে হয়তো ধরো এখানে ডির কোনো একটা পাওয়ার আছে, আলফা বিটা ধরো গামা, তাহলে আমাকে অর্ডারটা কী লিখতে হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার মনে রাখতে হবে এই অর্ডার বা ক্রমটা কিন্তু পুরোটাই একটা এক্সপেরিমেন্টাল, ওকে, মানে পরীক্ষণীয় বিষয়, মানে আমি পরীক্ষা থেকেই এটা পাবো, এক্সপেরিমেন্ট যখন করব তার থেকে আমি এই রেজাল্টটা পাবো। এটা কিন্তু আমি মন গড়া বলতে পারি না, অথবা শুধু ডাইরেক্ট রিয়াকশানের দিকে তাকিয়ে আমি বলতে পারবো না এই যে এই রিয়াকশানের ক্রম কত, এটা বলা যায় না, আমি চোখ বন্ধ করে এটা বলতে পারি না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো অর্ডার। এটা কিন্তু মনে রাখবে। আর একটা টার্ম আছে, তাকে আমরা বলবো মলিকুলারিটি। ওকে, মলিকুলারিটি। দেখো আমি যেটা বারবার বলছি, দেখো তোমাদেরকে ধরো আমরা পিডিএফ বা নোট কিছু দিয়েও দিলাম, তাতে হয়তো কিছু থাকবে, অথবা তোমরা লাইব্রেরি থেকে বইও তুলতে পারো, সেখান থেকে হয়তো কিছু পেতে পারো নোট। কিন্তু শুধু নোট পেয়ে যাওয়া মানে ভাববে না তোমরা যে তোমরা সব পেয়ে গেছো।
ওকে, কারণ পৃথিবীতে প্রচুর বই আছে, শুধু বই পড়েই যদি সমস্ত স্টুডেন্টরা বুঝে ফেলতো তাহলে এই এত খরচা করে গভর্নমেন্টকে এত কলেজ খুলতে হতো না, বাড়িতে বসেই পড়ে ফেলতে পারতে তোমরা। তাই আমি বারবার বলছি, খালি নোটের পেছনে ছুটবে না, ক্লাসগুলোতে যেভাবে বোঝানো হচ্ছে চেষ্টা করবে সেই জিনিসগুলোকে বুঝে নেওয়ার। যদি একবার বুঝে নাও তারপরে নোটটা দেখবে, দেখবে তোমার কাছে জিনিসটা আর খুব একটা নতুন কিছু মনে হবে না। বুঝতে পারলে? ওকে, ভালো করে ক্লাসগুলো ফলো করো। আরেকটা আছে মলিকুলারিটি, অথবা বাংলায় যাকে আমরা বলবো আণবিকতা। আণবিকতা, মলিকুলারিটি। এই মলিকুলারিটি জিনিসটা কি বলতো, এটা কিন্তু পুরোটাই একটা থিওরিক্যাল ব্যাপার, থিওরির জিনিস। এর সাথে এক্সপেরিমেন্টের কোনো ব্যাপার নেই। মানে আমি রিয়াকশানের ইকুয়েশনটা জানলাম কি জানলাম না, সেটা সাথে মলিকুলারিটি বা আণবিকতার কোনো রিলেশন নেই। মানে আমি এটা আমার না জানলেও চলবে। তাহলে আমি মলিকুলারিটি কী করে পাবো? মলিকুলারিটি পাওয়া যায় সেইভাবে, কোনো একটা রিয়াকশানের কে যদি আমরা ব্যালেন্স করি, কোনো একটা রিয়াকশানকে যদি আমরা ব্যালেন্স করি, ধরো একটা রিয়াকশানের আমি ইকুয়েশান লিখেছি A+B+C=this1, ওকে, তার একটা ইকুয়েশান লেখা আছে। ওকে, সেই ইকুয়েশনের মধ্যে যদি আমি রিয়াকশানটাকে ব্যালেন্স করি, মানে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হতে হবে। যেমন ধরো জল তৈরি হচ্ছে না, ধরো আমি তো লিখতে পারতাম H2+O2 = H2O, তাহলে সেটা তো ব্যালেন্স হতো না। তাহলে যদি আমি কোনো ইকুয়েশনকে ব্যালেন্স করি, সেই ব্যালেন্স করার পর তার রিয়াক্ট্যান্টগুলোর যত টোটাল নাম্বার আছে, যত মলিকুল রিয়াক্ট্যান্ট ইউজ করা হয়েছে বা হচ্ছে, তাকেই বলে, তাই সেই সমষ্টিকে বলে তার আণবিকতা। ওকে, তার মানে কি বলতে পারি, এই যে স্টয়চিওমেট্রিক যে কোএফিসিয়েন্টগুলো আমরা ইউজ করেছি, এফ, বি, ছোটো এ ছোটো বি, তাদের যোগফলকে বলবো আমরা কি, ওই রিয়াকশানের মলিকুলারিটি। মানে এটা হবে কত, ছোটো এ প্লাস ছোটো বি। ওকে, তার মানে কোনো একটা বিক্রিয়ার যদি রিয়াকশান বা কেমিক্যাল ইকুয়েশনটা আমরা পাই এবং তাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে সেক্ষেত্রে যতগুলো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে তার যে যোগফল, সেটাকে আমরা বলবো কি, মলিকুলারিটি অথবা আণবিকতা। তার মানে এটা খুব সহজ ভাষায় বলা যায়, যত মলিকুল রিয়াকশান করছে, যতগুলো মলিকুল রিয়াকশান করছে, তার মানে এখানে দেখো 2 মলিকুল হাইড্রোজেন আছে, 1 মলিকুল অক্সিজেন আছে, তাহলে এর ক্ষেত্রে এর মলিকুলারিটি কত হবে, মলিকুলারিটি = 2 + 1 = 3। তাহলে বুঝতে পারলে যে যদি ব্যালেন্স করা হয় রিয়াকশানটাকে, তার যতগুলো কোএফিসিয়েন্ট আমি পাচ্ছি তার যোগফলকে আমরা বলবো ওই রিয়াকশানটার মলিকুলারিটি। এটা কিন্তু ব্যালেন্স করেই পাওয়া যায়, আনব্যালেন্সড ইকুয়েশন থেকে মলিকুলারিটিকে ব্যাখ্যা করা যায় না। বুঝতে পারলে? আর এটা টোটালি একটা থিওরিটিক্যাল ব্যাপার, মানে রিয়াকশানটা দিলাম তোমাকে, তুমি সেটাকে ব্যালেন্স করে ফেললে, তারপর ওখান থেকে বের করতে পারবে। ওকে, তার সাথে কিন্তু রিয়াকশানের যে রেট, এটা হচ্ছে রেট ল। এই জিনিসটা কি, এটা হচ্ছে রেট ইকুয়েশন অথবা রেট ল বলতে পারো, রেট ইকুয়েশন। ওকে, তাহলে এটা হলো অর্ডার, আর একটা হচ্ছে মলিকুলারিটি। এবার তোমাদেরকে একটু স্পষ্ট করে বলে দিই, তাহলে এটা মোটামুটি আমাদের জানতে পারলাম যে অর্ডার, মলিকুলারিটি কাকে বলে। আর একটা রিয়াকশানে যদি হয়, আর একটা দুটো কথা আমি এক্সট্রা বলে নিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ওকে, অর্ডার বললাম, মলিকুলারিটি বললাম। আরেকটা দেখো, এই যে রিয়াকশানগুলো হচ্ছে না, রিয়াকশানগুলোতে যখন আমরা রিয়াকশানটাকে যখন আমরা ফলো করি, একটা রিয়াকশানের যে কীভাবে হচ্ছে রিয়াকশানটা, একটা তো বিক্রিয়া হতে পারে। ধরো এখানে দিয়েছে না, এ আর বি রিয়াকশান করলো, সেই এ বি রিয়াকশানটা কীভাবে হয়, তার জন্য বিভিন্ন রকম ধরো এক্সপ্লানেশন আছে। ধরো কেউ বলে যে এই মলিকুলগুলোর মধ্যে পরস্পরের কলিশন হয় বা ধাক্কা লাগে, সংঘর্ষ হয়, তার ফলে রিয়াকশানটা হয়ে যায়। ওকে, আবার কেউ বলে সেরকম কোনো কলিশন কিছু হয় না, মলিকুলগুলো কাছাকাছি চলে আসে, দিয়ে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, দিয়ে রিয়াকশানটা হয়। তাই এই যে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে না, সেরকমভাবে কেমিস্ট্রিতে এরকম ব্যাখ্যা কিছু আছে। একটাকে বলা হয় কলিশন থিওরি, আর একটাকে বলে ওই অ্যাক্টিভেশন থিওরি বা এই ধরনের কিছু একটা। ওকে, একটাকে বলবো আমরা হচ্ছে কলিশন থিওরি বলবো তত্ত্ব, অথবা একটাকে বলবো অ্যাক্টিভেশন থিওরি। ওকে, তা সেটা নিয়ে আমি বেশি বলবো না। কলিশন থিওরি মানে যখন দুটো, ধরো আমি জল বানাচ্ছি, হাইড্রোজেন আর অক্সিজেন মলিকুলগুলো বাতাসে ঘুরতে যখন পরস্পরের সাথে ধাক্কা লাগলো, এই যে সংঘর্ষ হলো, তখনই কি হয়, ওদের যে পুরনো বন্ডগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে নতুন বন্ড তৈরি হয়। ওকে, এইভাবে কলিশন থিওরি ব্যাখ্যা করেছে, তবে সেখানেও কিছু গোলমাল আছে।
যেমন কলিশন থিওরি, ধরো প্রচুর একটা বা ধরো যখন আমরা গ্যাসিয়াস ফর্মের রিয়াকশনগুলো করি সেক্ষেত্রে তো মলিকুলগুলোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তা মলিকুলগুলো যদি অনেক ডিফারেন্স থাকে তখন কিন্তু তাদের মধ্যে কলিশনটাও একটু কমে যায়। ওকে, তা সেই কলিশন যদি কমে যায় তার জন্য রিয়াকশন রেটটাও কমে যাচ্ছে। ওকে, আবার দেখো কিছু কিছু কলিশন যেমন হতে পারে, ধরো ডাইরেক্ট কলিশন হলো, দুটো মলিকুলের মুখে মুখে কলিশন হলো, আবার কেউ হলো জাস্ট টাচ করে বেরিয়ে গেল, এটাও তো কলিশন। তার মানে ডিরেক্টলি, তাহলে তার মানে এটাই বলতে চাইছি সেটা একটু অনেকটাই গভীর জিনিস, অনেক কিছু ক্যালকুলেশন করে এগুলো বের করতে হয়। আমি মোটামুটি একটু জাস্ট বলে দিলাম যে এটাকে আমরা বলতে পারি যে রিয়াকশন, যে এক্সপ্লেনেশন যে হয় বিক্রিয়ার যে মেকানিজমগুলো, বিক্রিয়ার রিয়াকশন মেকানিজম, তার জন্য যে থিওরিগুলো আছে আমি বলে দিতে পারি কলিশন থিওরি, আর একটাকে বলে অ্যাক্টিভেশন থিওরি। তা অ্যাক্টিভেশন থিওরিটা কি? ধরো এ প্লাস বি মধ্যে বিক্রিয়া হচ্ছে, দিয়ে সি তৈরি হচ্ছে। ওকে, এবার অ্যাক্টিভেশন মানে বলতে চাইছে যে এ আর বির মধ্যে যখন বিক্রিয়াটা হচ্ছে তখন তাদের এই বিক্রিয়ার মাঝখানে কিছু একটা স্টেপ আসে, কিছু একটা শক্তির একটা প্রাচীর বা দেওয়াল থাকে, মানে সেই প্রাচীরটাকে যদি পেরোতে না পারে তবে কিন্তু ও রিয়াকশানটা করবে না। যেমন ধরো যখন আমরা মাঠে দেখবে স্পোর্টসের সময় হাই জাম্প দিচ্ছে কেউ, তাহলে দেখবে হাই জাম্পের যে একটা ব্যারিয়ার বা উঁচু একটা জায়গা রাখা থাকে, যদি সেই উঁচুর অংশটা যদি ও পার করতে পারে তবেই তো সে সাকসেসফুল হবে, নাহলে তো হবে না। ওকে, তেমনি ধরো একটা জায়গায় ধরো ড্যাম্পের মধ্যে জল রাখা আছে। ওকে, একটা ড্যাম দিয়ে সেটাকে আটকে দেওয়া আছে, যদি সেই জলের লেভেলটা সাফিসিয়েন্ট হয় তবেই তো সেটা উপচে গিয়ে জলটা বেরোবে, নাহলে তো যাবে না। সেই রকমই ব্যাপার এই রিয়াকশানের ক্ষেত্রেও কিন্তু। ধরো আমি যদি একটু সহজভাবে বলতে পারি, ধরো আমি রিয়াকশানকে একটা এই কোঅর্ডিনেট দিয়ে আমি বলতে চাইছি, কোঅর্ডিনেট। ওকে, যেমন এটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বলতে পারো, তেমনি এইদিকে ধরো রিয়াকশান টাইম বা রিয়াকশানের অ্যাডভান্সমেন্ট বলতে পারো, রিয়াকশান টাইম। ওকে, আর এদিকে ধরো এনার্জি। এবার এখানেই আছে এ আর বি, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। ধরো রিয়াক্ট্যান্টগুলোর এনার্জি এই লেভেলে আছে, এ আর বি। এবার ধরো প্রোডাক্ট আছে সি, তার এনার্জি কিন্তু মাপা যায়, বিভিন্ন রকমভাবে টেকনিক আছে মাপার জন্য। ধরো এই সির এনার্জিটা ধরো এখানে আছে সি। ওকে, আচ্ছা, বা সিটাকে আপনি একটু নিচে করতে পারি সি। তাহলে তাহলে এইগুলো কিন্তু পোটেনশিয়াল এনার্জি লেভেল, বিভিন্ন রকম যদি স্কেল দিয়ে ভাগ করা যায়। ধরো রিয়াক্ট্যান্টগুলোর এনার্জি আছে এখানে এই লেভেলে আছে, আর প্রোডাক্টের এনার্জি আছে একটু নিচে। এবার মনে রাখবে এই পোটেনশিয়াল এনার্জি কিন্তু যত কম হবে তত কিন্তু একটা মলিকুল বেশি স্থায়িত্ব লাভ করবে বা স্টেবিলিটি লাভ করবে। মানে যত কম এনার্জি হবে তত মলিকুলটা বেশি স্টেবল হবে, স্থায়িত্ব লাভ করবে। তার মানে আমি বলতে পারছি এখানে এ বির থেকে সিটা অনেক বেশি স্টেবল, যেহেতু সির লেভেলটা অনেক কম আছে। এবার দেখো তাহলে এ থেকে বি থেকে যে সিতে যায়, ওটা কি ডাইরেক্ট যায়? এখান থেকে এইভাবে অ্যারো দিয়ে যাবে? কিন্তু যায় না। রিয়াকশান যদি স্টাডি করা হয় দেখা গেছে এটা ডাইরেক্ট যায় না, এর মাঝখানে একটা প্রাচীর থাকে বা উঁচু একটা এরকম একটা অংশ থাকে। ওকে, তারপরে যাচ্ছে ওটা সিতে, মানে একটা লুপ তৈরি হয় এইভাবে ঢিপির মতো। ওকে, তাহলে এই যে লুপটা তৈরি হলো, তাহলে এই যে লুপ তৈরি হওয়া মানে কি, এই যে দেখো এর পিকটা কোথায় আছে, তার এনার্জি দেখো এই যে টপ। তার মানে এই যে এনার্জিটাকে, মানে রিয়াক্ট্যান্ট থেকে এই টপের যে এনার্জিটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি অথবা ইএ, অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। ওকে, তাহলে এটা যদি রিয়াক্ট্যান্ট বলি, এটা যদি প্রোডাক্ট বলি, আর এটাকে আমরা বলবো এই যে পয়েন্টটা জাস্ট পিক, ধরো একটা পাহাড়ের যে মাথা চূড়াটা, সেই পিকের পয়েন্টটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। ওকে, তার মানে একজন ছেলে ধরো হাই জাম্প দিচ্ছে, সে ঠিক যেই মুহূর্তে ওই যে উপরের যে একটা ব্যারিয়ার করা থাকে, ঠিক যেই মুহূর্তে ওই উপরের ব্যারিয়ারটা ক্রস করতে চাইছে সেই মুহূর্তে কিন্তু তার এনার্জি সব থেকে বেশি, কারণ সে যখন মাঠে ছিল তার কিন্তু এনার্জি কম ছিল। সে যখন লাফিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, গিয়ে এই ব্যারিয়ার ক্রস করতে চাইছে, আবার নিচে নামছে। ধরো মাঠের এটা লেভেল, এটা হচ্ছে মাঠের থেকে একটু নিচু করা আছে এই জায়গাটা যেখানে সে জাম্প দিয়ে পড়বে। তাহলে দেখো সব থেকে বেশি এনার্জি এখানে, যখন সে জাস্ট ক্রস করছে ওই ফিতেটাকে, এই পয়েন্টটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এটা কিন্তু একটা কাল্পনিক একটা স্টেট। মানে কি,
যদি এই ট্রানজিশন স্টেটে কী ধরা হয়, ধরো আমাদের যে এমনভাবে ভাবা হয় যে ট্রানজিশন স্টেটে ধরো জাস্ট এ আর বির মধ্যে যদি রিয়াকশান হয়, তাহলে ভাবা হচ্ছে এ আর বির মধ্যে যখন রিয়াকশান চলছে এর মধ্যে যে বন্ডগুলো আছে সে বন্ডটা জাস্ট ভাঙতে শুরু করেছে, আর এ আর বির মধ্যে যে বন্ডটা নতুন বন্ড সেটা জাস্ট তৈরি হতে শুরু করেছে। ওকে, বা আমি যদি ধরো এ আর বি যদি একটা করে অ্যাটম হয়, ধরো এ একটা অ্যাটম বি একটা অ্যাটম, তাহলে ট্রানজিশন সাথে কী তৈরি হচ্ছে, এ আর বির মধ্যে একটা পার্শিয়াল বন্ড তৈরি হচ্ছে, জাস্ট পার্শিয়াল বন্ড। ওকে, জাস্ট একটা ইমাজিনারি লাইন দিয়ে আমি দেখালাম এটা একটা পার্শিয়াল বন্ড, এখনও কমপ্লিটলি বন্ড তৈরি হয়নি, এই পার্শিয়াল বন্ডটা জাস্ট তৈরি হতে শুরু করেছে। ওকে, তোমার মনে রাখবে এই ট্রানজিশন স্টেটটা কিন্তু পুরো একটা কাল্পনিক একটা তথ্য, এটা কাল্পনিক স্টেট। আমরা রিয়াকশানের মধ্যে কিন্তু কোনো ট্রানজিশন স্টেটকে আমরা আইসোলেট করতে এখন পর্যন্ত পারা যায়নি, কিন্তু মেকানিজম স্টাডি করলে ভাবা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই, ধরো এখন অনেক হাই রেজলিউশন ক্যামেরা বেরিয়ে গেছে বলে একজন ছেলে যখন জাম্প দিচ্ছে তোমরা যখন ক্লিক করলে কী হবে, প্রতিটা স্টেপে তুমি ছবি পাবে, এখানে যখন আছে ছবি পাচ্ছ, এখানে আছে ছবি পাচ্ছ, এখানে আছে ছবি পাচ্ছ, এখানে আছে ছবি পাচ্ছ, যখন এখানে নামলো তখন ছবি পাচ্ছ। ধরো যদি ক্যামেরার স্পিডটা বা এই শাটার স্পিডটা আরও অনেক কম হতো, মানে ধরো এত হাই রেজলিউশন হতো না, এত ফাস্টও ছবি তুলতে পারতো না, তখন কি দেখতে, যে ছেলেটা এখানে ছিল, তুমি যখন একটা শাটার ক্লিক করলে ছবিটা উঠতে 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 ছেলেটা এখানে এসে হাজির হয়েছে। ওকে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে এখান থেকে তো নিচ থেকে গলে যেতে পারবে না, তাহলে নিশ্চয়ই ছেলেটা এদিক দিয়ে গেছে, তার মানে এই স্টেপটা নিশ্চয়ই ছিল। ওকে, তাহলে যখন তুমি হাই রেজলিউশন ক্যামেরা ইউজ করছো তখন দেখতে পাচ্ছ হ্যাঁ অবশ্যই সে তো ছিল, সে তো আস্তে আস্তে জাম্প করে করে উপর দিয়ে নিচে গেছে, এইভাবে আর কি। তার মানে এটা কিন্তু একটা, মানে এটা ভাবা হচ্ছে যে এখান দিয়ে গেছে। ওকে, কিন্তু কারণ মলিকুলের ক্ষেত্রে যে এই হালকা বন্ড ভেঙেছে, হালকা বন্ড জুড়ে গেছে, এই ধরনের তথ্যগুলো মানে প্রুভ করা একটু মানে আরও অনেক রকম মানে এভিডেন্স দিয়ে বোঝানো যায় যে এটা হয়েছে, এভিডেন্স দিয়ে বোঝানো যায়, কিন্তু ওইভাবে পার্শিয়াল বন্ডিং তো ওইভাবে ডিরেক্টলি মানে থাকা মুশকিল। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। তাহলে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। এবার দেখো এই যে দুটো গ্যাপ, এই দুটো লেয়ারের মধ্যে দেখো, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এনার্জি লেভেল আর এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি লেভেল। এই গ্যাপটাকে আমরা কি বলবো, এনথালপি চেঞ্জ, ডেলএইচ। এবার দেখো কোনো একটা রিয়াকশান এন্ডোথার্মিক হবে না এক্সোথার্মিক হবে সেটা কিন্তু এই ডেলএইচ এর ভ্যালু দিয়ে বোঝানো যায়। ওকে, এন্ডোথার্মিক হবে না এক্সোথার্মিক হবে সেটা ডেলএইচ এর ভ্যালু দিয়ে বোঝানো যায়। কীভাবে হবে, ধরো যদি এমন হয়, এক্ষেত্রে দেখো ডেলএইচটা কত, এক্ষেত্রে কিন্তু ডেলএইচের ভ্যালু কী হবে, মাইনাস হবে, কারণ আমরা ডেলএইচ কী করে বের করি, ডেলএইচ ইকুয়াল টু এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ, বা ডেলএইচ ইকুয়াল টু এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। আর দেখো এনার্জি অফ প্রোডাক্ট কিন্তু অনেক নিচে আছে, কম, আর এনার্জি অফ প্রোডাক্ট অনেক বেশি আছে, তার মানে এখান থেকে কী পাবো, এই রিয়াকশানের ক্ষেত্রে কী পাচ্ছি, এটা 0 লেস দেন 0, নেগেটিভ তো, কারণ ইপি মানে প্রোডাক্ট এনার্জি কত, এটা হচ্ছে প্রোডাক্ট এনার্জি। ওকে, এটা হচ্ছে ইপি আর এটা হচ্ছে আর, বুঝতে পারলে? তার মানে এক্ষেত্রে ডেলএইচের ভ্যালু নেগেটিভ হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো কি এক্সোথার্মিক বা তাপমোচী বিক্রিয়া, রিয়াকশন। দেখো তোমরাও বুঝতে পারছো, দেখো এই মধ্যে এতটা এনার্জি ছিল, তারপরে রিয়াকশন করার পর দেখো সেই এনার্জিটা এতটা নিচে নেমে গেল, তাহলে এইটা জায়গাটা গেল কোথায়, নিশ্চয়ই এটা ছেড়ে দিয়েছে রিয়াকশানটা, এই পরিমাণে হিট তো ছেড়ে দিয়েছে, তাই তো এটা এক্সোথার্মিক। তাহলে এন্ডোথার্মিকের রিয়াকশান যে, ওকে কেমন হবে ডায়াগ্রামটা, যদি এন্ডোথার্মিক হয় তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক। এন্ডোথার্মিকের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে A+B রিয়াক্ট্যান্ট, আর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে সি, তার মানে এই গ্যাপটা হচ্ছে ডেলএইচ। ওকে, আর এটা হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট আর এটা হচ্ছে এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। তার মানে দেখো এক্ষেত্রে ইপি বেশি, তাহলে আমি ডেলএইচ কী করে পাবো, তাহলে এই ক্ষেত্রে ডেলএইচ ইকুয়াল টু ইপি মাইনাস ইআর
যেটা মোর দেন জিরো হবে, কারণ দেখো ইপি বেশি, তাহলে মানে এটা মোর দেন জিরো মানে কি হবে? ওকে, তার মানে যদি, তার মানে আমি কি বলতে চাইছি, ডেল এইচের ভ্যালু কী হবে? মোর দেন জিরো। ওকে, তার মানে যখনই ডেল এইচের ভ্যালু মোর দেন জিরো হবে সেটা হবে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। ওকে, এটা মনে রাখবে তোমরা, ডেল এইচের ভ্যালু, ডেল এইচটা কেন কোত্থেকে লেস দেন জিরো আসছে? ডেল এইচ মানে এনথালপি যখন চেঞ্জটা নেগেটিভ হবে সেটা এক্সোথার্মিক, আর এনথালপি চেঞ্জ যখন পজিটিভ হবে সেটা এন্ডোথার্মিক। কেন? এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো। দেখো, স্টার্টিং মেটেরিয়ালের এনার্জি কম ছিল আর প্রোডাক্টের এনার্জি অনেক বেশি, তাহলে এই এক্সট্রা এনার্জি কোত্থেকে পাবে? বাতাস থেকে নেবে। সেই এনার্জি যখন বাতাস থেকে শুষে নিল তখন কি হচ্ছে? তাপটা শোষণ করলো, তাহলে তাকে বলবো তাপ শোষী বিক্রিয়া, এটাকে বলবো তাপমোচী বিক্রিয়া। ঠিক আছে, তা মোটামুটি এইখান থেকে আমি এইগুলো, আচ্ছা আচ্ছা আর একটা দুটো টার্ম বলে দিই, তাহলে এই হলো আমাদের তাহলে। আর দেখো, এটা হচ্ছে ওয়ান স্টেপ বিক্রিয়া, একটা মাত্র স্টেপ, কিন্তু অনেকগুলো রিয়াকশন হয় যেখানে মাল্টি স্টেপ থাকে। মাল্টি স্টেপ মানে ধরো এই একটা রিয়াকশন হলো, সেখানে ধরো এ প্লাস বি ইউজ করেছি, তাহলে এ বি ফার্স্টে এখান থেকে গিয়ে এখানে গেল, এখানে একটা একটু রেস্ট নিল, আবার এখান থেকে গিয়ে এখানে গেল, তো এখানে প্রোডাক্ট এলো। তাহলে এটা কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশন। তাহলে এই পিকগুলোকে কি বললাম আমি? ট্রানজিশন স্টেট, টিএস ওয়ান, টিএস টু। এই পিকগুলোকে বলবো ট্রানজিশন স্টেট, যেখানে এনার্জি সব থেকে বেশি হয়। আর এইটাকে বলে, আর এটাকে কি বলা হয়? এটাকে বলে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। ওকে, তাহলে টিএস ওয়ান, টিএস টু, আর এই মাঝখানে যেখানে ও রেস্ট নিচ্ছে তাকে আমরা বলবো কি? ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েটের কিন্তু রিয়েল এক্সিস্টেন্স আছে, সেখানে কিন্তু ফুল বন্ড থাকে, কোনো পার্শিয়াল বন্ডিং থাকে না। ওকে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা কিন্তু টু স্টেপ রিয়াকশান হচ্ছে, দুটো স্টেপ। দেখো, স্টেপ ওয়ান মানে এখান থেকে এখন রিয়াক্ট্যান্টগুলো বিক্রিয়া করে আগে এখানে গিয়ে রেস্ট নিল, রেস্ট নেওয়ার পর আবার রিয়াকশানটা শুরু হলো। তাহলে এই স্টেপের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ইএ, আর এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ইএ বা ই অ্যাক্টিভেশন এনার্জি প্রাইম।